পদ্মার বিষটাকে ভাসাইয়া দিবে, যেহেতু শেখ হাসিনা কইরা গেছে। এখন এর তলের মাটি কেন যদি সবকিছু উড়ায় নিয়ে যায়, এটার বিরুদ্ধে কথা বলে কি আমাকে আবার চুবানের মধ্যে পড়বো পাটোয়ারি ভাই? কোনোদিন চিন্তা আগে করেন না, এখন চিন্তা করে লাভ নাই। না, না, আগে আগে ছিল পদ্মা ব্রিজ বানানোর দরকার, যারা বাধা দিছে তারা চুবাই ফেলাইছে। আর এখন দরকার পদ্মা ব্রিজটা ভাঙিয়ে ফেলানো, কারণ এটা শেখ হাসিনা বানাইছে। এখন কোন মানুষ কার জন্য কাজ করে আমরা জানি না। এবং দেখেন পদ্মা ব্রিজের মাটির ব্যাপারে প্রথমে রেল সচিব বলছে, তাৎক্ষণিকভাবে ঘটনা ঘটার 1 ঘন্টার মধ্যে, আমি আজকে থার্ড ডেতে আমি ওই ঘটনা 15 দিনের মধ্যে আনফরচুনেটলি টেলিভিশনে ঘটনাটা প্রথম আমি উঠেছিলাম। আমি কিন্তু নিচ্ছিলাম, সরি মাপ চাচ্ছি ভাই, নিজের ব্যক্তিগত দরকার নেই। কেন উঠেছিলাম? কারণ আমি একটা টক শোতে যাওয়ার আগে দেখলাম টিভিতে একজন লোক বলতেছে যেরকম একটা খবর এবং একটা ফেসবুক নিউজ। আমি দেখে বললাম এখন সচিব, বাংলাদেশের সচিবরা এত ভালনারেবল, এত এত সেন্সিটিভ হয়ে গেছে যে একটা ঘটনা ঘটার 1 ঘন্টার মধ্যে ওনার স্টেটমেন্ট দিয়ে দেয়। এবং সচিব বলছে ওখানে পদ্মা সেতু নিচের মাটি সরায় নেওয়া হচ্ছে, ওখানে মাটি রেখেছিল রাস্তার জন্য, এই রাস্তার দরকার নাই। তারপরে এটার উপরে আবার এখন মন্ত্রীও বলেছেন, স্টেটমেন্ট দিয়েছেন, যোগাযোগ মন্ত্রী, রেল সচিব দিয়েছেন, রেল সচিব দিয়ে সত্যির সঙ্গে সম্পর্কিত না, তারপর দিয়েছেন, তারপরে দিয়েছেন মন্ত্রী। ক্ষমতা উৎসটা আর কোথায় খুঁজবেন বলেন? এখন এই দেশ কে চালাচ্ছে, কারা চালাচ্ছে, কিভাবে চালাচ্ছে আমরা জানি না। আপনি দেখছেন আমাদের একজন উপদেষ্টাকে, মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লির বিমানবন্দরে হেনস্থা করেছে, অপমান করে নাই, অপমানিত করে না, অপমানিত হয় নাই, কারণ উনি নিজেই বলেছেন যে তার প্রতি সঠিক ব্যবহার করা হয় নাই। বলে না অপমান করছে, বলছে পটোয়ারি ভাই, ইব্রাহিম ভাই বলছে মন্ত্রী সাহেব আমাকে ইনসাল্ট করছে, আমাকে অপমান করছে বলছে, বলে নাই। প্রেস কনফারেন্স করে বলছে তার প্রতি সঠিক ব্যবহার করা হয় নাই। চর্তাপ্পর দিছিল কিনা জানি না, সঠিক ব্যবহারটা কি আমি এটা জানি না। যেখানে একজন মন্ত্রীকে বিমানবন্দরে ঢুকতে না দিলেও বাসুরের বিরুদ্ধে কথা বলার সাহস নাই, প্রতিবাদ করার সাহস মানে ফিরত চলে আসা। উনি অপেক্ষা করে নাই, পরবর্তী একটা ফ্লাইটে চলে আসছে। এখানেও ক্ষমতা, টিকিট কাইটা ওনার কাছে টাকা ছিল, হয়তো কলম্বোর টিকিটের ছিল, কলম্বো হয়ে উনি ট্রেনজিটে বসে থেকে চলে আসছে। এখন বলেন আমরা যে বলবো পদ্মা সেতুর নিচে মাটি চলে গেছে, আমি ধরে নিলাম এই মাটিটা সঠিকভাবে, তাহলে অন্তর্বর্তীকালীন সরকার কাটে নাই, ওই সময় নেয় নাই, এটা রেফারেন্স নিয়ে আসলা কেন? এটা তো পদ্মা ব্রিজটা হয়েছে আজ থেকে আরো 4-5 বছর আগে, অন্তর্বর্তীকালীন সরকারেরও আগে এটা হয়েছে, শেখ হাসিনা সরকার আমলে হয়েছে। শেখ হাসিনা সরকারের আমলে কথা বলো না কেন? কেন বলো না তুমি শেখ হাসিনার আমলে এই মাটি এখানে উল্টা পাল্টা করছিল, এই মাটিটা নিয়ে আসছে? এই মাটিটা কি তুমি বিনা পয়সা দিয়েছ? এই মাটিটা যারা নিয়ে টাকা পরিশোধ করে না, তারা টাকা দেয় নাই। কন্ট্রাক্টর যদি মাটি নেওয়া থাকতো, বাংলাদেশে এমন কোন কন্ট্রাক্টর আছে যে বাংলাদেশে মাটির জন্য কোন একটা মাটি ফেরত নিয়ে যাবে না? কি পাটোয়ারি ভাই? আর ঢাকা শহরের আশেপাশে মাটি তো সোনার দাম, তাও আবার ব্রিক ফিল্ডের মাটি। তো যে মাটিতে ইট হয়, মুন্সিগঞ্জের মাটিতে তো ইট হয় অনেক বেশি, এবং ওই পদ্মার ওই জায়গাতে ধরেন কাদা মাটি, এঁটেল মাটি। ইব্রাহিম সাহেব কি বলেন, কথাটা কি আমি ভুল বলছি? ওই মাটিতে ইট হয়, ইটের ভাটায় যে মাটি যাচ্ছে সেই মাটির ঠিকাদার কেন সরাবে না বলেন? ঠিকাদার ওই মাটিটা কেন সরাবে না আমাকে যুক্তিতে বলেন? যেই মাটিটা দিয়ে ইট হচ্ছে, যেই মাটিটা ব্রিক ফিল্ডে নিয়ে গেছে, আক্তার ভাই, আমি কেউ সাহায্য করি এই ব্যাপারে। সেটা হলো যে গ্রামগঞ্জের জমির, আমার পরিত্যক্ত জমি পড়ে গেছে, মালিক দূরে আছে, ওদের উপরে লেয়ার মাটিগুলি কাইটা ইটের ভাটা বিক্রি করে দিচ্ছে।
ইটি বিক্রি করে দেয়। আমার জমি বিক্রি করে দিয়েছে, কিভাবে কাটলো কি, রাত্রে নিয়ে গেছে কাইটা। আমরা যেহেতু শহরে থাকি, আমার জমি মাটি ইটে পাটা বিক্রি করেছে রাতের বেলায়। তো তাহলে বলেন মাটিতে সোনা। আর একটা রিটেনিং ওয়াল, মাটির প্রোটেকশনের জন্য আমি আপনি আসার আগে এটা বলছিলাম যে মাটিকে রিটেনিং ওয়াল করা হয়, ওয়াল ভেঙে না যায়, ল্যাগ করেন, আপনি পুকুর করেন, বাড়ি করেন, একটা রিটেনিং ওয়াল করা হয়, ইট দিয়া ডামশেড কাইটিয়া করা হয়। এই মন্ত্রীর নুহাও জানা নাই, সে বলছে মাটি নিচে, ওটা মাটি বাইয়া নেই, উপরে নাকি চোর যাইতো। তো আপনার গাছে ফল চুরি হয়ে থেকে গাছ কেটে ফেলবেন। আর এই লোকটা এত একটা লেম্যানকে যোগাযোগ মন্ত্রী বানাইছে যে জানে না যে রিটেনিং ওয়াল কি। মাটির ওয়াল হলো মাটির ওয়াল দিয়ে পিলারটাকে প্রোটেকশন দেওয়া হয়েছে। পিলারের নিচে মাটি চলে গেলে তো ব্রিজ ভাঙিয়ে পড়বে। আবার সেটা ছাপাই গাইতে যাচ্ছে, এখনো তার মন্ত্রিত্ব আছে। এখন এটা দায় দায়িত্ব তো তারেক সাহেবকে বহন করতে হবে পরে। এখন বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো। না না, যাও, এটা এত কিছু বলা আমার দরকার নাই। সবকিছু তারেক রহমান সাহেব গালি দিলে তো হবে না ভাই, তাতে তো আমাদের না, গালি তার সাহেব না, আপনি নাম্বার ওয়ান ব্যক্তি। আপনার ফ্যামিলিতে অকাম কুকুম হলে দায় দায়িত্ব আপনার গাড়ি আসবে। আপনি কি করছেন, কিরম আসবেন আপনি? আপনার ছেলে ভাবি যদি আরো দিয়ে অন্য কাম করে, তাহলে সে দায় দায়িত্ব আপনার আসবে না? সত্য কথা নেই, আপনি সবসময় সত্য কথাটা নির্মমভাবে বলেন, আপনি বলতে হবে এটা। আমি তো খুব স্বাভাবিকভাবে তারেক রহমান সাহেবের বিপক্ষে কথা বলা তারপরেও আমি তারেক রহমান সাহেবকে, যেহেতু আমার নেতার ছেলে, আমার নেত্রীর ছেলে, সেই জন্য আমি তারেক রহমান সাহেবকে ভালো মন্দ কিচ্ছু বলবো না। আল্লাহ তাকে দায়িত্ব দিয়েছে, ক্ষমতা দিয়েছে, আসেন সবাই মিলে সহযোগিতা করি, নিশ্চয়ই ভালো করবেন। হ্যাঁ, এটা বলেছেন, বাবা হিসাবে তো আমরা দায়ী হই, বাড়ির কর্তা হিসেবে দায়ী হই, কিন্তু সন্তানরা যখন আমাদের কথা শুনে না, সন্তানরা যখন অবাধ্য হয়, যখন আজে বাজে পোলা সন্তান, তখন ত্যায্য করবো, ওটা সিস্টেমে তো আছে আসলে। ভাই মুশকিল রে ভাই, মুশকিল মুশকিল। এমন অনেক ঘটনা মাননীয় প্রধানমন্ত্রী করতেছেন, যে ঘটনাগুলোর সমালোচনার সুযোগ নাই। এই ধরনের সমালোচনার সুযোগ নাই। সমালোচনা করতে গেলে নিজের বিপদ নিজে ডেকে আনতে হবে, নাহলে এই বাংলাদেশের প্রধানমন্ত্রীর অনেক কাজ এগুলা না, উনি যেভাবে করতে চাচ্ছেন সেগুলোর জন্য বুমেরাং হয়ে যাবে। ওইটাই তো বলছি আমরা, এই জন্য তো আমরা তার মঙ্গল চাই। কে অনুপ্রাণিত করবে সিকিউরিটি ভালো হওয়ার জন্য। রাইট। তিনি যদি বলেন এসএসএফ এর মধ্যে থেকে যদি আমি জনবিচ্ছিন্ন হয়ে যাই, তার মানে ওইরকম এসএসএফ দরকার নাই, উনি তো বলে দিয়েছেন। এসএসএফ তো জনবিচ্ছিন্ন করবেই। এসএসএফ কে বলছে সিকিউরিটি বেস্টনি থাকিয়ে যদি আমি জনবিচ্ছিন্ন হয়ে যাই, তাহলে ওইরকম সিকিউরিটি আমার দরকার নাই। তাহলে এসএসএফ গার্ড দিয়ে জনবিচ্ছিন্ন হবে নেই। এসএসএফ কে দিবে আপনাকে পাটনা এসে ওনার সঙ্গে হাত মিলান গিয়া। তারেক ভাই আপনাকে যে কোনো সিকিউরিটি ক্লিয়ার লুক না, কিন্তু উনি বলেছেন কিন্তু ভালো সুন্দর কথা, রাজনৈতিক ভাবে ভালো বক্তব্য, একজন রাজনৈতিক নেতা হিসেবে খুব ভালো বক্তব্য, যে আমি সিকিউরিটির বেষ্টনীর মধ্যে আবদ্ধ থাকবো না, আমি সাধারণ মানুষের সঙ্গে মিশে দেবো। তাহলে এসএসএফটা ব্রিজবেন্ড করে দিলে হয়, এসএসএফ বাদ দিয়ে দিলে হয়। এতে কি হবে জানেন, আইন না মানার জন্য ভবিষ্যতে দরকার তো নেই এসএসএফ। আর মাননীয় প্রধানমন্ত্রী নিজে পিস্তল চালাতে পারেন, নিজে তো পারেন, এইটাও তো আমরা ছবি দেখতে পাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী সব পিস্তল চালাতে পারেন, তার উনি ওনাকে আত্মরক্ষা করতে পারবেন, তার আরেকটা পিস্তল লোক সাথে নিয়ে ঘোরার দরকার তো নাই, পাশে আরেকটা পিস্তলের লোক নিয়ে ঘোরার দরকার নেই। ফলে এসএসএফ এর যে প্রয়োজন নেই, ওনার বক্তব্য তো পরিষ্কার হয়ে গেল যে এসএসএফ এর সিকিউরিটি বেষ্টনীর মধ্যে রেখে যদি আমারকে জনবিচ্ছিন্ন করে ফেলেন, তাহলে সেই জনবিচ্ছিন্ন নেতা আমি হতে চাই না। সুপার বক্তব্য, এর চেয়ে ভালো বক্তব্য একজন রাজনীতিবিদদের হতে পারে না, জনগণের নেতার এর চেয়ে ভালো বক্তব্য হতে পারে না। কিন্তু কাউন্টার প্রশ্ন চলে আসছে, তাহলে এসএসএফ আজকে প্রয়োজন কোথায়? এসএসএফ দরকার কেন? এসএসএফ আমাদের দরকার আছে আমরা মনে করি, কিন্তু যাকে গার্ড দেওয়া তৈরি করেছি উনি মনে করছেন দরকার নাই। কোন দেশে আছে বলেন? এখন এই যোগাযোগ মন্ত্রী, এই মন্ত্রী, সেই মন্ত্রী বক্তব্য দেখে লাভ? আর তিনি যে নিজেকে রক্ষা করতে জানেন, কিন্তু উনি দেখাই দিচ্ছেন যে পিস্তল প্র্যাকটিস করতেছেন, পিস্তল প্র্যাকটিস করে উনি দেখাই দিয়েছেন। এই যে কন্ট্রাডিক্টর গুলো খুঁজতেছে, কন্ট্রাডিক্টর গুলো তো বিপজ্জনক। তারপর আবার দেখেন এসএসএফ এর উদ্বোধন অনুষ্ঠানে উনি গিয়েছেন,
স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী, এর মাঝখানে কি আর কোনো মন্ত্রী নাই? অবশ্যই আছে, সিনিয়র মন্ত্রী আছে। তাহলে উনি কি ওই সিনিয়র মন্ত্রী থেকে বাদ দিয়ে অন্য কোনো মন্ত্রীকে নিয়ে অন্য মন্ত্রণালয় অনুষ্ঠিত যেতে পারেন? এটা তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপার না, এটা হলো প্রতিরক্ষা 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 মন্ত্রণালয়। সেখানে উনি একা যাবেন, কিন্তু সেইখানে অন্য কোন সিনিয়র মন্ত্রী না নিয়ে উনি এমন একজন মন্ত্রীকে নিয়ে গেছেন, এই মন্ত্রীকে উনি কিসের জন্য প্রমোট করতেছেন? নিজের এই বিপদ নিজে মন্ত্রীকে ডেকে সাবস্টিটিউট হওয়ার জন্য? উনি যখন আমাদের মাঝে থাকবেন না, তখন যেন উনি দেশের দেখভাল করতে পারেন, শক্তিশালী ব্যয় করতে, সেজন্য? ওটা তো এটা কি অফিস অর্ডার করে দিছে, ওটা তো অফিস ওরকম অর্ডার কোন করে আলামত দিছে। কিনা? আমি জানি না, বিপি ইব্রাহিম ভাই, কিছু মনে করেন না, এরকম কোন আলামত কিনা আমি জানি না। কারণ এখানে তো আরো সিনিয়র মন্ত্রী ছিলেন। এগুলো কিন্তু ইন্ডিকেটিভ, এগুলো কিন্তু দেশে বিদেশে সাদ্দাম গুলি করতে দেখতেন আকাশে উঠে বন্দুক দিয়ে, এগুলো কিন্তু ডেঞ্জারাস ইন্ডিকেশন, বিপজ্জনক। আরো তো সেতু আছে অনেক, পদ্মা সেতুর তলের থেকে মাটি নিতে হবে কেন? ঠাকুর না এটা এখানে বলেন, আপনি কেন ওই কি বলে আশ্রয়নের বাড়ির তল থেকে মাটি তুলতে হবে, তুলে আশ্রয় ম্যাঙ্গেল তুলতে হবে? বলেন, গরিব মানুষের বাড়ি ঘরের উপরে আপনি মাটি তুলিয়া বাসায় দিবেন, এটা হতে পারে? আমি সরকারকে বলবো, আশ্রয় প্রকল্পে মাটি তোলা হয় নাই, আশ্রয় প্রকল্পে হাল খননের মাটিগুলো আশ্রয় প্রকল্পে ফেলা হয়েছিল। হাল খনন করে সেই মাটিগুলো আশ্রয় প্রকল্পের আমরা সরকারকে 5 বছর দেখতে চাই, আমরা 5 বছর চাই। আমরা তারেক রহমানের বিকল্প কাউকে চাই না। আমরা বিরোধী দল হিসাবে জামাত ইসলামের সঙ্গে দেখতে চাই, আমরা 5 বছর ওনার সঙ্গে সর্বাত্মক সহযোগিতা চাই, সর্বাত্মক সহযোগিতা আমরা করব। আমরা কোনো বিরোধিতা করবো না, কোন রাস্তা নামবো না। কিন্তু আপনি এমন কিছু আমাদের সামনে দেখায়েন না, এমন নির্দেশন দিয়েন না, আপনি মন্ত্রী দেখে এমন কথা বলেন না, আপনি এমন লোককে পাশে নিয়ে দাঁড়ায়েন না যাকে জনগণ ভুয়া বলতেছে। আপনি তার মন্ত্রণালয়ে যেতে হবে, যান, ঠিক আছে, বদলাতে না পারেন, কিন্তু অন্য মন্ত্রণালয়ে গেলে, বিশেষ করে প্রতিরক্ষার মতো মন্ত্রণালয়ে এই ভুয়া লোক দিকে নিয়ে আসেন না। এটা কিন্তু বিশাল এফেক্ট করে। এফেক্টের ফলাফল কিন্তু আজকে হবে না, এফেক্টের ফলাফল কিন্তু সামনে হবে। এগুলো বলতে গেলে, কারণ আমাদের তো এগুলো টুল সাদা হয়েছে, এগুলো তো আমরা দেখে শিখছি। আমাদের গায়ের জ্বর বলতে পারি জ্বর হয়েছে কিনা, থার্মোমিটার লাগে না। ওটা ঠেলা টক্কর খাওয়ার যে অভিজ্ঞতা। হ্যাঁ, কাজে এই জিনিসগুলো আপনাকে ক্ষতির জন্য বলছি না, কারণ আপনার ক্ষতি মানে সারা জাতির ক্ষতি। প্রধানমন্ত্রী এতটুকু ক্ষতি মানে সারা বাংলাদেশের মানুষের ক্ষতি। আমাদের বাংলাদেশের মানুষের জন্য একমাত্র ব্যক্তি যিনি সবসময় ভালো করতে পারেন, আমি এটা বিশ্বাস করি, আস্থা নিয়ে বিশ্বাস করি। আমি দালালি করার জন্য বলছি না, কিন্তু আমি মনে করি বাংলাদেশের প্রধানমন্ত্রী মানুষের জন্য যা করতে পারে, জনাব তারেক রহমান মানুষের জন্য যা করতে পারবে, অন্য কেউ সেটা করতে পারবেন না। কাজী মনির ভাই, আপনার মাধ্যমে আপনি জাস্টিস হাদি চাচ্ছেন, কিন্তু আসছে কিন্তু 7 মাস চলে যাচ্ছে, জাস্টিসের নামে কিছুই হচ্ছে না। পাচ্ছেন জাস্টিস? এটা তো